কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জিই অথবা সিসি3 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা দুটি বড় 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটি হচ্ছে, দেখো, 1970-এর দশক থেকে ভারতের নারীবাদী আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে ভারতের কেন্দ্র ও রাজ্যের আইনগত সম্পর্ক আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অনেকেই কমেন্ট করে এই প্রশ্ন দুটির উত্তর চেয়েছিলে, তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। এবং তোমরা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, 1970-এর দশক থেকে ভারতে নারীবাদী আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটি তোমাদের 2019 সালে এসেছিল, তাই তোমাদের এবছর কিন্তু তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। দেখো, উত্তরটি দেখে নাও। দেখো, উত্তরে বলা হয়েছে, দেখো, বিংশ শতাব্দীর শেষের 3টি দশকে নারী আন্দোলনের বিশেষ পরিবর্তন সাধিত হয়। নারী আন্দোলনের বিশেষ পরিবর্তন সাধিত হয়। অনেকের অভিমত অনুসারে 70-এর দশকটি হলো নারী আন্দোলনের পুনর্জাগরণের পর্ব। এই সময় ক্রমান্বয়ে নারী আন্দোলন ছড়িয়ে পড়ে। কখনো একেবারে স্থানীয় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, কখনো ক্রমবর্ধমান জাতীয় সংগঠনের মুখে, আবার কখনো আন্তর্জাতিক নারী আন্দোলনের অংশ হিসেবে নারী আন্দোলন সংগঠিত হয়। নারী আন্দোলনের এই পটভূমিগত বৈচিত্র্যের কারণে আন্দোলনের মধ্যে বিভিন্ন মতাদর্শগত সংঘাত, বিচ্ছিন্নতা এবং আঞ্চলিকভাবে আন্দোলনের অসম বিকাশ পরিলক্ষিত হয়। দেখো, পরবর্তী পয়েন্ট রয়েছে, দেখো, উল্লেখযোগ্য আন্দোলনসমূহ। দেখো, বিংশ শতাব্দীর 60-এর দশকের শেষের দিকে এবং 70-এর দশকের গোড়ার দিকে ভারতের এক নতুন রাজনীতিক আবহাওয়া ও প্রবণতা পরিলক্ষিত হয়। এই সময় কিছু নতুন ধরনের রাজনৈতিক আন্দোলন সংগঠিত হতে দেখা যায়। এক্ষেত্রে উদাহরণ হিসেবে জয়প্রকাশ নারায়ণের আন্দোলন, নকশালবাড়ি আন্দোলন, মূল্যবৃদ্ধির আন্দোলন, চিপকো আন্দোলন প্রভৃতি উল্লেখযোগ্য। এই সমস্ত আন্দোলনের কোনোটিকেই সরাসরি নারী আন্দোলন হিসেবে চিহ্নিত করা যায় না, কিন্তু ব্যাপক সংখ্যায় মহিলাদের অংশগ্রহণের কারণে সংশ্লিষ্ট আন্দোলনসমূহ স্বতন্ত্র মাত্রা লাভ করেছিল এবং মহিলাদের মধ্যে আত্মবিশ্বাস দেখা দিয়েছিল ও স্বাধীনতাসূচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। দেখো, পরবর্তী বলা হয়েছে, 1973 থেকে 75 সালে মহারাষ্ট্রের শহরাঞ্চলে কমিউনিস্ট ও সমাজতন্ত্রী মহিলারা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন সংগঠিত করেন। হাজার হাজার গৃহবধূ প্রকাশ্য মিছিলে যোগদান দেন। যারা ঘর ছেড়ে মিছিলে সামিল হতে পারেনি, তারা থালা বাজিয়ে সমর্থন জানান। দেখো, পরবর্তী বলা হয়েছে, 70-এর দশকে নারী আন্দোলনের আরও একটি ধারা পরিলক্ষিত হয়। এই ধারা মহিলাদের স্বশাসনিক সংগঠন বা স্বশাসনিক গোষ্ঠীর সংগঠন হিসেবে চিহ্নিত হয়। স্বশাসনিক মহিলা সংগঠন বলতে সেই সমস্ত সংগঠনকে বোঝানো হয় যেগুলি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। 70-এর দশকের মাঝামাঝি মহিলাদের এই রকম একটি স্বশাসনিক গোষ্ঠী সংগঠন শহরাঞ্চলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠে। এরকম গোষ্ঠীসমূহের অন্তর্ভুক্ত মহিলাদের মধ্যে অনেকেই ছিলেন যারা মাওবাদী বা নকশালপন্থী আন্দোলনের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বা এ ধরনের আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছেন। দেখো, পরবর্তী বলা হয়েছে, দেখো, 1972 সালের মহারাষ্ট্রের ধুলিয়া জেলার শাহাদা উপজাতি অধ্যুষিত অঞ্চলে উপজাতীয় রমণীদের মদ্যপান বিরোধী এক আন্দোলন সংগঠিত করতে দেখা যায়। এই আন্দোলনের প্রাথমিক পর্যায়ে পরিচালিত হয়েছে গান্ধীবাদী সর্বদাই কর্মীদের দ্বারা এবং পরবর্তীকালে মাওবাদী অংশগ্রহণকারীদের দ্বারা। দেখো, পরবর্তী বলা হয়েছে, 1973 সালের উত্তরপ্রদেশের উত্তরাখণ্ডের চিপকো আন্দোলন নারী আন্দোলনের আরও একটি বড় উদাহরণ। সংশ্লিষ্ট অঞ্চল কাঠ ব্যবসায়ীরা নির্বিচারে গাছ কেটে বনাঞ্চল ধ্বংসের ভূমিকায় অবতীর্ণ হয়। মহিলারা বনাঞ্চল সংরক্ষণের জন্য সংগঠিত হয়ে এগিয়ে আসেন। পরবর্তী বলা হয়েছে, দেখো, 1977-এর
সালের জরুরি অবস্থার পর নারী আন্দোলনের ক্ষেত্রে আরও এক ধরনের উদ্বেগ আয়োজন পরিলক্ষিত হয়। দিল্লির মহিলাদের একটি গোষ্ঠী নারী আন্দোলনের অভিব্যক্তির ক্ষেত্রে একটি প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করে। মানসী নামে একটি পত্রিকা প্রকাশের ব্যবস্থা হয়। নারী আন্দোলন সম্পর্কিত যাবতীয় তথ্যাদির পর্যালোচনা প্রভৃতি নিয়মিতভাবে প্রকাশের ব্যবস্থা হয়। দেখো পরবর্তী বলা হয়েছে, দেখো 1971 সালে বিহারে ছাত্র যুব সংঘর্ষ বাহিনী সংগঠিত হয়। বিহারের বুদ্ধগয়ার মন্দিরে পুরোহিতদের বিরুদ্ধে ক্ষেত মজুরদের স্বার্থ সংরক্ষণমূলক আন্দোলনকে মদত দেওয়ার জন্য এই বাহিনী সক্রিয় হয়। পণ প্রথা ও পণ মৃত্যু প্রভৃতির বিরুদ্ধে মহিলাদের সংগ্রাম ব্যাপক আকার ধারণ করেছিল। দেখো পরবর্তী বলা হয়েছে 1979 সাল থেকে পণ ব্যবস্থা সম্পর্কিত নারী নির্যাতনের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠে। জনতা পার্টির মহিলারা মহিলা দক্ষতা সমিতি গঠন করেন। এই সমস্ত মহিলাদের অধিকাংশ সমাজতান্ত্রিক ধ্যানধারণা বিশ্বাসী ছিলেন। তারা পণ বিরোধী আন্দোলনের আয়োজন করেন। দেখো পরবর্তী বলা হয়েছে, দেখো 1984 সালের ইউনিয়ন কার্বাইড কারখানায় রাসায়নিক বিষাক্ত গ্যাস লিক হয়ে দুর্ঘটনার শিকার হন বহু মানুষ। ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষগুলির জন্য ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য মহিলারা আন্দোলন সংগঠিত করেন। এক্ষেত্রে ভোপাল গ্যাস পীড়িত মহিলা উদ্যোগ সংগঠন সদর্থক ভূমিকা পালন করে। এই ছিল তোমাদের প্রথম প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1970-এর দশকে ভারতের নারী আন্দোলনের প্রকৃতি আলোচনা করা হলো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অনেকে এই প্রশ্নটির উত্তর চেয়েছিলে, তাই তোমাদের জন্য আজকের এই প্রশ্নটি আমি আলোচনা করলাম। দেখো পরবর্তী প্রশ্ন, দেখো দ্বিতীয় প্রশ্ন দেখো রয়েছে, ভারতের কেন্দ্র ও রাজ্যের আইনগত সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 2021 সালে এসেছিলো, তাই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবছর পরীক্ষার জন্য। এই প্রশ্নটি তোমাদের 10 অথবা 15 নম্বরের আসতে পারে। তোমরা অনেকেই কমেন্ট করে এই প্রশ্নের উত্তরটি চেয়েছো, তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখো উত্তরটি তোমরা দেখে নাও। উত্তরে বলা হয়েছে, দেখো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো ক্ষমতা বন্টন। এই ক্ষমতা বন্টনের ক্ষেত্রে কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলির মধ্যে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতার বন্টন বিশেষ উল্লেখযোগ্য। মার্কিন যুক্তরাষ্ট্রে কতগুলি ক্ষেত্র কেন্দ্রকে দিয়ে বাকিগুলো রাজ্যকে দেওয়া হয়েছে। আবার কানাডার সংবিধানে কয়েকটি ক্ষেত্র রাজ্যকে দিয়ে বাকিগুলি কেন্দ্রকে প্রদান করা হয়েছে। কিন্তু ভারতবর্ষে এই দুটি পদ্ধতির কোনোটিকে না গ্রহণ করে এক অন্য রূপ দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের একাদশ অংশের প্রথম অধ্যায়ের 245 নম্বর ধারা থেকে 255 নম্বর ধারা পর্যন্ত কেন্দ্র রাজ্য আইন বিষয়ক ক্ষমতা বন্টন সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী পয়েন্ট দেখো, কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক। ভারতীয় যুক্তরাষ্ট্রের কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলির সম্পর্ক বা ক্ষমতা বন্টনের 3টে দিক আছে। এগুলি হলো, প্রথম হচ্ছে আইন সংক্রান্ত ক্ষমতা বন্টন, দ্বিতীয় হচ্ছে শাসন সংক্রান্ত ক্ষমতা বন্টন এবং তৃতীয় হচ্ছে রাজস্ব সংক্রান্ত ক্ষমতা বন্টন। দেখো প্রথম রয়েছে, দেখো আইন সংক্রান্ত ক্ষমতা বন্টন। দেখো কেন্দ্র রাজ্যগুলির মধ্যে আইন বিষয়ক ক্ষমতা বন্টনের ক্ষেত্রে ভারত এককভাবে কোনো একটি দেশের পদ্ধতি অনুসরণ করেনি, বরং এক্ষেত্রে ভারতীয় সংবিধান 1935 সালের ভারত শাসন আইনকে সামনে রেখে তাদের রূপরেখা তৈরি করেছেন। এই আইন অনুসারে সংবিধানের সপ্তম তপশিলে তিনটি তালিকাতে আইন প্রণয়নের ক্ষমতার অন্তর্ভুক্ত বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। দেখো পরবর্তী বলা হয়েছে, ভারতীয় সংবিধানের কেন্দ্র রাজ্য আইন সম্পর্কিত ক্ষমতা বন্টনের তালিকাগুলি নিম্নে আলোচনা করা হলো। প্রথম রয়েছে, দেখো কেন্দ্র তালিকা। ভারতের মূল সংবিধানে কেন্দ্র তালিকায় 97টি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন সংবিধান সংশোধনের মাধ্যমে বর্তমানে কেন্দ্র তালিকায় অন্তর্ভুক্ত বিষয়ের সংখ্যা 99টি। কেন্দ্র তালিকায় মূলত জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে, যথা প্রতিরক্ষা, পররাষ্ট্র, রেল, ব্যাংক ও মুদ্রা ব্যবস্থা, পারমাণবিক শক্তি, ডাক ও তার বিমানপথ, যুদ্ধ ও শান্তি, নাগরিকতা, আন্তর্জাতিক বাণিজ্য, বীমা, লোকগণনা ইত্যাদি। পরবর্তী পয়েন্ট দেখো 2 দাগে রয়েছে,
রাজ্য তালিকা, আঞ্চলিক স্বার্থ সম্পর্কিত বিষয়গুলি মূলত রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মূল সংবিধানের রাজ্য তালিকায় 66টি বিষয় ছিল। বিভিন্ন সংবিধান সংশোধনের মাধ্যমে বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 61টিতে। রাজ্য তালিকাভুক্ত কয়েকটি বিষয় হলো রাজ্যের আইন শৃঙ্খলা, পুলিশ, বিচার ব্যবস্থা, জল সরবরাহ, রাস্তাঘাট, জনস্বাস্থ্য, স্বায়ত্তশাসন, কৃষি, মৎস্য চাষ, ভূমি ও ভূমি রাজস্ব ইত্যাদি। পরবর্তী পয়েন্ট রয়েছে দেখো, যুগ্ম তালিকা। যুগ্ম তালিকাভুক্ত সংসদ ও রাজ্য আইনসভা উভয় আইন প্রণয়ন করতে পারে। ভারতের মূল সংবিধানের 47টি বিষয় যুগ্ম তালিকাভুক্ত ছিল। সংবিধানের সংশোধনের ফলে বর্তমানে যুগ্ম তালিকাভুক্ত বিষয় বেড়ে দাঁড়িয়েছে 52তে। এই বিষয়গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বিবাহ ও বিবাহ বিচ্ছেদ, ফৌজদারি আইন ও আইনবিধি, দেওয়ানি বিচার পদ্ধতি, সামাজিক বীমা, শিক্ষা, বিদ্যুৎ, সংবাদপত্র, পুস্তক ও প্রেস, বন, অর্থ, সামাজিক পরিকল্পনা ইত্যাদি। দেখো পরবর্তী বলা হয়েছে, দেখো পরবর্তী পয়েন্ট রয়েছে, দেখো সমালোচনা। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় 3টি তালিকার মাধ্যমে ক্ষমতা বণ্টিত হলেও কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য বজায় থেকেছে। বিভিন্ন দিক থেকে কেন্দ্রীয় আইনসভার এই প্রাধান্যের বিষয়টি আলোচনা করা যেতে পারে। যেমন প্রথম রয়েছে, দেখো অবশিষ্ট তালিকা। 3টি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন করা হলেও সব বিষয় কিন্তু এর মাধ্যমে বণ্টন করা সম্ভব হয়নি, কারণ সামাজিক গতিশীলতার কারণে এমন কিছু বিষয়ের উদ্ভব হয় যেগুলি এই 3টি তালিকার কোনোটাতেই রাখা যায় না। এই বিষয়গুলোকে অবশিষ্ট তালিকার অন্তর্ভুক্ত করা হয়। এই অবশিষ্ট বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্রকে দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবে এখানে কেন্দ্রীয় প্রবণতা সুস্পষ্ট। পরবর্তী পয়েন্ট দেখো, সর্বশেষ পয়েন্ট, মূল্যায়ন। উপরিক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট যে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র রাজ্য সম্পর্ক আইন সংক্রান্ত ক্ষমতা বণ্টনের ক্ষেত্রে কেন্দ্রের প্রাধান্য সুপ্রতিষ্ঠিত, যা কোনো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কখনো কাম্য নয়। তাই ক্ষমতা বণ্টনের এই ব্যবস্থার পূর্ণ বিবেচনা করা প্রয়োজন না হলে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ভারসাম্য বিঘ্নিত হবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন দুটির উত্তর। তোমরা অবশ্যই যত্ন সহকারে এই প্রশ্ন দুটি পড়বে। অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষার খাতায় 100% কমন পাবে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে আরও একবার অনুরোধ করব, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে।